আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। তীব্র লড়াই চলছে ইরানের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পারছে প্রতিহত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ইরান 10 দফা দাবি জানিয়েছে। 10 দফা মেনে মার্কিন যুক্তরাষ্ট্রের পিঠ বাঁধছে না। এজন্য তারপরও পাকিস্তানের হাতে পায়ে ধরে তারা যুদ্ধবিরতি করানোর জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান ইরানে অবস্থান করছে কিভাবে যুদ্ধবিরতি করা যায়। চলছে হামলার পর হামলা। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, এই লড়াই ইরানের কাছে যেভাবে হেরে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ সাময়িকভাবে স্থগিত হওয়ার পর এখন বিশ্বজুড়ে একটি প্রশ্ন, এ লড়াই শেষ পর্যন্ত জয় হলো কার? ইরান বলছে তারা বিজয়ী এবং যুক্তরাষ্ট্র দাবি করছে তারা বিজয়ী। তাহলে যুক্তরাষ্ট্র যদি বিজয়ী হবে, হামলা বন্ধ করার জন্য পাকিস্তানের হাতে পায়ে ধরছে কেন? তাহলে কি ফুরিয়ে গেছে আমেরিকার অস্ত্রের ভান্ডার? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানিয়ে দিন। এরপর জানাবো, গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র হামাস সরাসরি আলোচনায়। গাজা যুদ্ধবিরতি কার্যকর রাখা লক্ষ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র এবং হামাস। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এদিকে হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল লেবানন, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই বৈঠক হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা যুদ্ধ চাইছি না, আমরা শান্তি চাই। এবারে জানাবো, ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত 17। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে চলতি বছরের মধ্যে অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 12 বছর বয়সী এক শিশুসহ অন্তত 17 জন নিহত হয়েছে। আজ ভোররাতে চালানো এসব হামলায় বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রীকে সতর্ক করে শিশির মনিরের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অপ্রিয় সত্য জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তালিকা আকারে একটি সতর্কতামূলক পোস্ট করেছেন। সকাল 10:17 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই পোস্টটি শেয়ার করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এই লড়াইয়ে ইরানের কাছে যেভাবে হেরে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সাময়িকভাবে স্থগিত হওয়ার পর এখন বিশ্বজুড়ে একটি প্রশ্ন, এ লড়াইয়ের শেষ পর্যন্ত জয় হলো কার? জয় পরাজয়ের এই বিতর্ক এখন কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের টেবিলে। এদিকে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল নিজেদের কৌশলগতভাবে বিজয় দাবি করেছে, অন্যদিকে ইরান বলছে তাদের সক্ষমতা এখনও অক্ষুণ্ণ। ঐতিহাসিক যুদ্ধগুলোতে বিজয় মানে ছিল ভূখণ্ড দখল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মানবাধিকার আন্তর্জাতিক আইনের প্রসারের ফলে জয়ের মানদণ্ড বদলে গেছে। আধুনিক যুদ্ধে সামরিক শক্তির চেয়ে মানুষের হৃদয় জয় করা এবং আন্তর্জাতিক লক্ষ্য অর্জন এখন বড় চ্যালেঞ্জ। সমকালীন যুদ্ধগুলো প্রায় অপ্রতিসম যুদ্ধে
রূপ নেয়, যেখানে দুর্বল পক্ষ কেবল টিকে থাকার মাধ্যমেই নিজেদেরকে বিজয় দাবি করতে পারে। সামরিক প্রেক্ষাপট থেকে বিচার করলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এর ঝুলিতে বেশ কিছু কৌশলগত জয় রয়েছে। তাদের দাবি অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পারমাণবিক স্থাপনার কার্যকারিতা কমিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করা সম্ভব হয়েছে। তারপরও তারা ইরানকে কোনোভাবেই আসলে দমন করতে পারেনি। তারা ইরানের কাছেই ধরাশায়ী হয়েছে। শুরু থেকে তারা ইরানের জন্য আসলে কোনো কিছু ইরানের বিরুদ্ধে তারা করতে পারেনি। সম্পূর্ণ কিছু আসলে তারা ব্যর্থ হয়েছে। এই যুদ্ধ শুরু করার পর তারা যে স্বপ্ন নিয়ে ইরানের বুকে আক্রমণ চালিয়েছিল, ইরান তাদের সেই স্বপ্নকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এই প্রক্রিয়াগুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং সবকিছু ত্বরান্বিত করার মধ্য দিয়ে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র হামাস সরাসরি আলোচনায়। গাজা যুদ্ধবিরতি কার্যকর রাখার লক্ষ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র এবং হামাস। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ওই গোপন বৈঠকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যম সিএনএন-এর বরাতে জানা গেছে যে বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়ে লাইটস্টোন এবং হামাসের পক্ষ থেকে প্রধান আলোচক হিসেবে অংশ নেন খলিল আল হাইয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিশ্লেষকদের মতে বৈঠক গাজায় চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে শুরু থেকেই তারা চায় না যে এই যুদ্ধ এভাবে চলুক। তারা চায় একটি শান্তিপূর্ণ অবস্থার মধ্যে সবকিছুর সৃষ্টি হোক, কিন্তু সারা বিশ্বের কাছে তারা একরকম অসহায় হয়ে পড়েছে। বিশ্ব যেখানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেখানে আসলে এই পরিস্থিতির মধ্যে কোনো কিছু আসলে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে কারো জন্যই সম্ভব হচ্ছে না। সবকিছুর জন্য আসলে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছুর জন্যই তারা শুরু থেকে মুসলিমদেরকে টার্গেট করে তারপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এজন্য এদের হত্যাযজ্ঞর হাত থেকে মূলত মুসলিম বিশ্বকে বাঁচাতে হলে এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে একটি চুক্তি করে হলেও তারপর বিশ্ববাসীকে এই যুদ্ধ থেকে বাঁচানোর লক্ষ্যে তারা কাজ করছে। তারা আরও জানিয়েছে যে আমরা এই মুহূর্তে যদি এই যুদ্ধবিরতি না করি, তাহলে ভবিষ্যতে তারা যেভাবে বোম্বিং করছে, যেভাবে নিরীহ মানুষদের হত্যা করছে, এটি ভবিষ্যতে আরও ভয়াবহ একটি সংকটে ঘনীভূত হতে পারে বলে এমন কথাই জানা যাচ্ছে। হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল লেবানন, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই বৈঠক হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটা দারুণ একটা ব্যাপার। গত ৪৪ বছর এই প্রথম ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে এবং আমার মনে হয় এই বৈঠকেই আমরা একটি চুক্তি স্বাক্ষর দেখতে পারবো। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহ হতে পারে এই চুক্তি স্বাক্ষরের বিষয়াদি। কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমরা পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা মনে করি ইরানের সঙ্গে যদি আমাদের একটি শান্তি আলোচনার সৃষ্টি হয়, এই আলোচনাটি দীর্ঘমেয়াদী একটি আলোচনা হতে পারে এবং এখান থেকে আমরা লাভবান হতে পারি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এই পরিস্থিতি তারা দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সংলাপ করার জন্য পাকিস্তানকে ব্যবহার করছিল। পাকিস্তানও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বপ্রণোদিত হয়ে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত করার পরিবর্তে তারা যুদ্ধ থামানোর ব্যাপারে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে 10টি দফা দিয়েছে। সেই 10টি দফার মধ্যে এখন পর্যন্ত আসলে কোনো কিছুই আর বোঝা যাচ্ছে না আসলে পরিস্থিতি কোন দিকে যায় এবং এর জন্য কি হতে পারে। পুরো বিষয়গুলো আসলে খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এখনই সবাইকে এইসব বিষয়গুলো জানাতে হবে এবং সবকিছুর জন্য দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এর জন্য আসলে ইতিমধ্যে সবাইকে নিয়ে কাজ করার প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে হবে বলে বলা হচ্ছে।
ইউক্রেনে রুশ হামলায় নিহত 17। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে চলতি বছরে অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 12 বছর বয়সী এক শিশুসহ মোট 17 জন মারা গেছে বলে জানা গেছে এবং আরও জানা গেছে যে বর্তমান এই মুহূর্তে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ও ইউরোপীয় মিত্ররা তারা একদিকে ব্যস্ত রয়েছে, এই অবস্থায় আসলে পরিস্থিতি সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে ভবিষ্যতে আরও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচনা করে তারপর পরিস্থিতিকে আরও বেশি দেখভাল করার ভিতর দিয়ে যেতে হবে। পুরো পরিস্থিতি অত্যন্ত যে জটিল আকার ধারণ করেছিল, এই সুযোগে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ভয়াবহ তীব্র থেকে তীব্র বেগে আক্রমণ চালাচ্ছে, কারণ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা কেউই ইউক্রেনকে কোনো অস্ত্র সহযোগিতা করছে না। সুতরাং এই সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের মধ্যে যে যুদ্ধ চলছে, যুদ্ধে ভয়াবহ আক্রমণ চালানো হচ্ছে।